আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি? আমার সাথে এমন করবেন না প্লিজ। এই কয়েকটা দিন আমায় একটু শান্তিতে বাঁচতে দিন। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মোম। তবে তার কথায় কোনো ভাবান্তর হলো না তার উপর ঝাঁপিয়ে পড়া লোকটির। সে নিজের কাজেই ব্যস্ত। অনেক চেষ্টা করেও যখন কোনো লাভ হলো না, তখন চুপ হয়ে গেল মোম। হাত পায়ের ছড়াছড়িও বন্ধ হয়ে গেল। নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। হঠাৎ চোটপাট বন্ধ হয়ে যাওয়ায় মোমের গলা থেকে মুখ তুলে তাকালো নভ। দ্রুত হাত সরালো মোমের পরনে হলুদ শাড়িটার ভাঁজ থেকে। উঠে বসলো সে। মোম চোখ খুলে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে নভের দিকে। লোকটা তাকে সত্যিই ছেড়ে দিল? ভাবনার মাঝে নভ শক্ত কণ্ঠে বলল, অবয়ব রায়ানিশ নভ কাউকে ছেড়ে দেয় না সুইটহার্ট। বি রেডি ফর নেক্সট সারপ্রাইজ। বলেই উঠে দাঁড়িয়ে রুম ত্যাগ করলো নভ। তবে যাওয়ার আগে ঠিকই বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল। মোম উঠে বসলো। খাটের বোর্ডে হেলান দিয়ে দু হাঁটু ভাঁজ করে মুখ গুছল সেথায়। মত্ত হলো ভাবনায়। কি থেকে কি হয়ে গেল তার জীবনে। ভেবেছিল যে কটা দিন বাঁচবে আম্মি আব্বু আর ভাইয়ার সাথে হাসি খুশি ভাবে কাটাবে, কিন্তু এই কোন আগন্তুক তার জীবনে হানা দিল হঠাৎ। একদিনে এত কিছু কি করে বদলে গেল তার। ভাবতে লাগলো আজ সকালে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। এহসান বাড়িটার সাজ বেশ রমরমে। বাড়ির রাস্তার গেটটার পাশে ফুল জড়ি দিয়ে খুব সুন্দর করে লেখা জিয়ান জিয়ান ওয়েটস মৌচাক। তবে জলজলে ভাবটা নেই বাড়ির ভেতরে মাঝারো সাইজের ড্রয়িং রুমটাতে। এই বাড়ির তৃতীয় কর্তা জয়নাল এহসানের একমাত্র মেয়ে মৌচাক এহসানের আজ বিয়ে। গতকাল সাধ্য মতো করে গায়ে হলুদ পর্বটা সেরেছে। তবে আজ সকাল হতে না হতেই পাত্র জিয়ান নিজেই ফোন করে জানিয়ে দিয়েছে এই বিয়েটা তার পক্ষে করা সম্ভব নয়। যেখানে মেয়ের লাইফ টাইমের কোনো গ্যারান্টি নেই, সেই মেয়েকে বিয়ে করলে তার লাইফও হেল হবে। ইতিমধ্যেই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। যে কোনো এক অজানা কারণে মোমের বর বিয়ে করতে নারাজ। তবে কারণটা জিয়ান আর এহসান বাড়ির সবাই জানলেও জানে না বাকিরা। কথাটা মোমের কানেও গিয়েছে। তখন সে তার বাবা জয়নালকে মুচকি হেসে একটাই কথা বলেছিল, এইভাবে তোমার এত টাকা খরচ না করলেই পারতো। আগে বললে আর এত আয়োজন করা লাগতো না। বোনের মুখে এমন কথা শুনে কলিজা কেঁদে উঠল মুয়ানের। বোন রুমে যাওয়ার পর যে বাড়ি ছেড়েছে এখনো ফিরেনি। ড্রয়িং রুম থেকে শোরগোল শুনে বিছানা থেকে মুখ তুলল মোম। চোখের জল মুছে উঠে দাঁড়ালো। আবার কি হলো তা দেখার জন্যই রুমের দরজা খুলে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। অনেকগুলো লোক উপস্থিত। এদের কাউকেই মোম চেনে না। সামনে তাকাতে দেখলো তার বাবা জয়নাল এহসান একটা লোকের সামনে হাত জোর করে কাকুতি মিনতি করে বলছে, দয়া করে আর কয়টা দিন সময় দেন স্যার, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। আমি বেঈমানদের সহ্য করি না মিস্টার আহসান। আপনি আরও 1 মাস আগে সব টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন। আপনার চাকরিটা আমি আগেই নিয়ে নিয়েছি। এখন বাকি আমার টাকাটা জানেনই তো। অবয়ব রায়ানিশ কাউকে এমনি এমনি ছাড়ে না। হাতে এটা কি দেখছেন? এই মুহূর্তে টাকা ফেরত না দিলে এটা দিয়ে। বলেই বাঁকা হাসল নব। জয়নাল আপ্রাণ চেষ্টা করছে নবকে মানানোর, তবে কিছুতেই কাজ হচ্ছে না। আর সহ্য হলো না মোমের। বলে উঠল, এসব কি হচ্ছে আবু? এরা কারা? কি বলছে এসব? জয়নাল তাকালো তার বিধ্বস্ত মেয়ের দিকে। নরম সুরে বলল, মম, তুই কেন এখানে আসলি আম্মু? তুই ঘরে যা। জয়নালের কথায় নভ বাঁকা চোখে একবার তাকালো মোমের দিকে। ও, এ তাহলে আপনার সেই মেয়ে যার জন্য আমার থেকে টাকা নেওয়া হতো। সেই টাকা দিয়ে আজ মেয়ের বিয়ে দিচ্ছেন, কিন্তু বিয়ে তো হবে না। বড় চাচার কথায় তার দিকে তাকালো মোম। এই একটা লোক যার ছোট ভাই এভাবে কাকুতি মিনতি করছে,
আর সে কিনা আরামসে সোফায় বসে বসে সব দেখছে। কি আর বলবে মোম, এখানে উপস্থিত বাড়ির সবাই বেশ আছে, শুধু তার আম্মুই কাছে। ভাইয়া, ভাইয়া নেই তো। ভাবনার মাঝে চোখ গেল টর্নেডোর বেগে তার দিকে এগিয়ে আসা নভের দিকে। নব এগিয়ে এসে সাথে সাথেই নিজের হাতে থাকা রিভলভারটা ঠেকালো মোমের কপাল বরাবর। হঠাৎ এমন হয় মোম আঁতকে উঠল, সামলাতে পারল না, নিজের বরাবর স্থান থেকে সিঙ্গেল সোফাটায় ঠাস করে বসে পড়ল। আপনার এই মেয়েকে আজ ঠুকে দেব। বলতে বলতে পিস্তলটা আরেকটু চেপে ধরল মোমের কপালে। মোম ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল। আপু, আপু আমায় বাঁচাও। জয়নাল দ্রুত এগিয়ে এসে নভের পায়ের সামনে হাত জোর করে বসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দয়া করে আমার মেয়েটার কিছু করবেন না স্যার। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। আর 10টা দিন সময় দিন আমায়। আমি আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। আমার মেয়েটাকে ছেড়ে দিন, ও ও ভয় পাচ্ছে। মোমের মা আতিয়াও এগিয়ে এলো। স্যার, আমার মেয়েটা অসুস্থ স্যার, ওটা ওর সামনে থেকে সরান স্যার, আমার মেয়েটা। নভ বাঁকা হেসে ভিলেন স্টাইলে ঘাড় ঘুরিয়ে তাকালো মোমের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মোম ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে, নিঃশ্বাসের সাথে বক্ষস্থল দ্রুতগতিতে ওঠানামা করছে, লালচে ঠোঁটটা থরথর করে কাঁপছে। নভ বাঁকা হাসলো, পিস্তলটা ধীরে ধীরে স্লাইড করতে করতে মোমের কপাল থেকে নাক গড়িয়ে ঠোঁটের উপর আনলো। বুঝতে পেরে চোখ খুলল মোম। জয়নাল সাহেব। নভের কঠিন কণ্ঠে উঠে দাঁড়ালো জয়নাল। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, বুঝলেন তো? তো আপনি তো জানেনই, এই অবয়ব রায়নিশের যেটা একবার পছন্দ হয় সেটা। বলেই হাসতে লাগলো নভ। জয়নাল হয়তো কিছুটা টের পেয়েছে, তাই দ্রুত বলে উঠল, স্যার স্যার, দয়া করে আমার মেয়েটাকে রেহাই দিন। ও ও ঠিক নেই স্যার, দয়া করুন স্যার। নভ শুনল না, নিজের মতো করেই বলে উঠল, আপনার এই মেয়ে আমার খুব কাজে আসবে, বুঝলেন তো? মাস্ট পিস আছে মাইরি। আতকে উঠল মোম সহ পুরো বাড়ির সবাই। নভের ইঙ্গিত করে বলা কথা যে কি বুঝাচ্ছে তা ঠিকই বুঝল সবাই। টেনে নিজের কাঁধের উপর তুলে নিল মোমকে। মোম চেঁচাচ্ছে, হাত পা ছড়াছড়ি করছে। জয়নাল আর আতিয়াকে ধরে রেখেছে নভের সাথে আসা কালো পোশাকধারী লোকগুলো। নভ মোমকে নিয়ে একটু থামলো তাদের সামনে। কিছুদিন মজা নেই, তারপর ভাবা যাবে আপনার এই মেয়েকে রাখবো না পাঠিয়ে দেব পরপারে। পাই জয়নাল সাহেব। বাঁকা হাসি দিয়ে বাড়ি ছাড়ল নভ। অনেক চেষ্টা করেও আটকাতে পারল না তাকে। তাদের গাড়ি এসে থামলো একটা কড়া রিসোর্টের সামনে। নভের যেন লোকজনের ভয় নেই, বেশ সবার সামনে দিয়ে মোমকে কাঁধে নিয়ে ঢুকে পড়ল রিসোর্টে। রিসেপশনে কোনো কথাও বলল না, সোজা লিফটে উপরে উঠল। তারপরে একটা রুমে এনে মোমকে বিছানায় ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়ল তার উপর। বর্তমান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো মোম, কারণ দরজার দিক থেকে আওয়াজ এলো। মোম তাকালো সেদিকে। 3টা মেয়ে হাতে কিসব জিনিসপত্র ভেতরে ঢুকালো। এসে মোমকে উদ্দেশ্য করে মুচকে হেসে বলল, ওঠো মেয়ে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। মোম অবাক হলো। উঠবো মানে? রেডি হতে হবে তোমায়, সময় বেশি নেই, স্যার দ্রুত করতে বলছে। মোমের বুঝতে দেরি হলো না এদের এই স্যার যে নভি। আর বেশি প্রশ্ন করার সুযোগ দিল না মোমকে। টেনে টুনে নিয়ে রেডি করতে লাগালো তাকে। চিকচিক করা কালো ব্লাউজের সাথে গাঢ় নীল রঙের আড়ং কটন সিল্কের শাড়িটা যেন মোমের আলতা রাঙা শরীরে বেশ মানিয়েছে। হাতে নীল রঙের চুড়িযুক্ত কাচের চুড়ি। এবার মেয়েগুলো মোমের চুল বাঁধার জন্য তার এতক্ষণের বেঁধে রাখা খোপাটা খুলতেই এক ঝাঁক সিল্কি চুল ছড়িয়ে পড়ে মোমের কোমর ছড়িয়ে নিচ ফ্লোরে। তা দেখে একটা মেয়ে হেসে বলল, বাহ মেয়ে, তোমার
তোমার চুল তো বেশ সুন্দর আর লম্বা, সামলাও কি করে? মোম এতক্ষণ ভাবনায় ছিল কি হচ্ছে তার সাথে। এখন মেয়েটির কথা শুনে মুখে আলতো হাসি আনলো। আরেকটি মেয়ে মোমকে টেনে ড্রেসিং টেবিলের সামনে টুল থেকে দাঁড় করাতে করাতে বলে। মোম উঠে দাঁড়ালো, সাথে সাথে তার খোলা চুলগুলো দুলে উঠল। পায়ের গোড়ালি থেকে একটু ডবরনে আতিচোখানি উপরে এসে থামলো চুলগুলো। ওয়াও, হাউ নাইস! সামলাও কি করে বলো তো? অনেক যত্ন করো চুলের, তাই না? মোম মুচকি হাসলো, বলল, আমার ভাইয়া খুব যত্ন করে, আমার থেকেও বেশি। হঠাৎই নব এগিয়ে আসতে আসতে বলল। ইটস ভেরি এম্বারেসিং, আই হেট দিস লং হেয়ার। বলতে বলতেই ড্রেসিং টেবিলে কিছু একটা খুঁজতে লাগলো। উপস্থিত কেউই বুঝতে পারছে না কি হচ্ছে। একটু পর নব হাতে একটা কেচি তুলে নিয়ে এগিয়ে এলো মোমের কাছে। পেছনে ঘোর। এতক্ষণে সবাই বুঝে গেল নব কি করতে চাইছে। মোম 2 কদম পিছিয়ে গেল, ভয়ার্ত কণ্ঠে বলল, না এদিকে আসতে বলেছি তোকে। প্লিজ আমার চুল কাটবেন না, এগুলো আমার খুব শখের। নব তাকালো মেয়েগুলোর দিকে। ওকে ধরো। ব্যাস, ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে মেয়েগুলো চেপে ধরলো মোমকে। মোম চেঁচামেচি করছে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, তবে শেষ রক্ষা আর হলো না। নব তার হাঁটুর নিচে পড়া চুলগুলো কেটে কোমরে ঠেকিয়েছে। হাতের মুঠো থেকে কাটা চুলগুলো ফ্লোরে ফেলতেই সেদিকে তাকিয়ে কান্না করে দিল মোম। শখের জিনিস যে কেউ হারাতে চায় না, মোমো চায়নি। তার থেকেও বেশি তার ভাইয়ার যত্ন নিত এই চুলের। আর রইল না তা। মেয়েগুলো অবাক নয়নে তাকিয়ে আছে। চুলের জন্য কেউ এভাবে কান্না করতে পারে? নভ প্রথমে অবাক হলেও একটু পর বিরক্ত হয়ে মোমের হাত চেপে টানতে টানতে বলল, আর সাজতে হবে না তোমার, এমনিতে ওদের পছন্দ হবে। মোমের কোনো খেয়াল নেই নভের কথায়, সে কাঁদতে ব্যস্ত। রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে আরেকটা রুমে ঢুকলো নভ। মোমকে নিয়ে এনেই খাটের উপর ছুঁড়ে ফেলে দিল। নে, আজ রাতে তোদের আমানত, যা পারিস কর, তবে দেখিস জানে মরে না যায় যেন, ওটা আমার দায়িত্ব। কথার মানে বুঝতে না পেরে মোম সামনে তাকালো। চোখে পড়ল আরও 6টা ছেলে, যারা লোলুপ দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। মোমের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এখন তার সাথে কি হতে চলেছে। তাহলে কি নভের বলা ওই কথাটা নেক্সট সারপ্রাইজ কি এটা? মোম কিছু বলার আগেই নভ হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে দরজাটা সজোরে বন্ধ করে গেল। মোম দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেগুলোর দিকে। চেহারায় কামকতার ছাপ ফুটিয়ে তারা এগিয়ে আসছে মোমের দিকেই। রাত 11:34। রিসোর্টের 9 তলার একটি রুমে আলিশান বেডে শুয়ে আছে নব। একটু আগেই ক্লান্ত হয়ে ওয়ান নাইট স্ট্যান্ড শেষ করল সে। পাশে এখনও ঢাকার আধুনিকতায় ছোঁয়ায় বেড়ে ওঠা এক সুন্দরী রমণী। তবে তার দিকে আপাতত নভের খেয়াল নেই। তার মন কেন জানি ছটফট করছে। অনেক খুঁজে বুঝল না সে কারণটা। আগে তো কখনোই এমন হয়নি। নিজেকে সারা রাত মত্ত রাখত পাশে থাকা রমণীতে, কিন্তু আজ তো তাও পারছে না। কিন্তু কেন? ওই মেয়েটার জন্য? তা তো হওয়ার কথা নয়। অনেক চেষ্টা করে সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল নব। ধুর, কে ওই মেয়ে? হ্যাঁ, আমার কি? এতক্ষণে হয়তো ওকে ছিবলে খুবলে খাচ্ছে ওরা। যাই হোক, মজা নিকোরা, এতে আমার কিচ্ছু যায় আসে না। এসব ভেবেই চোখ বন্ধ করল নব। তবে তার ন্যানো সেকেন্ডেও টিকল না। চোখের পাতায় ভেসে উঠল মোমের তখনকার কান্নারত চেহারাটা, আর সাথে তার কাতর কণ্ঠধ্বনি। প্লিজ এই কয়েকটা দিন আমাকে একটু শান্তিতে বাঁচতে দিন। তড়িৎ গতিতে চোখ খুলল নব। হঠাৎই বলে উঠল, আমার ওকে বাঁচাতে হবে। অস্থির হয়ে উঠল নব। উঠে দাঁড়িয়ে যেতে নিলেই পাশে থাকা মেয়েটি তার হাত চেপে ধরল। কণ্ঠে মাদকতা এনে বলল, হোয়ার আর ইউ গোয়িং সুইটহার্ট? নব তাকালো তার দিকে, তারপর আবার সামনে ফিরে টেবিলে রাখা নিজের জ্যাকেটটার পকেট থেকে একটা মোটা টাকার ব্যান্ডেল নিয়ে
মেয়েটির দিকে ছুঁড়ে মারল। তোমার আজকের পেমেন্ট, নাও ইউ ক্যান গো। আর দাঁড়ালো না সেখানে, উদাম শরীর নিয়েই দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল ওই রুম থেকে। প্রায় 20 কদম পেরিয়ে এসে দাঁড়ালো আরেকটা রুমের সামনে। কড়া নাড়ল, তবে কোনো রেসপন্স পাওয়া গেল না। আর সহ্য হচ্ছে না নভের, বুকটা কেমন লাফাচ্ছে। মনে হচ্ছে মোমকে এক্ষুনি না দেখলে হৃদয়টা শরীরের পাঁজর ছিঁড়ে বেরিয়ে আসবে। পকেটে থাকা মাস্টার কি কার্ডটা দরজার লকে লাগাতেই খুলে গেল দরজা। দ্রুত ঢুকলো নব। একটু যেতেই পায়ের সাথে কিছু লাগলো, কিছু একটা ছনছন করে শব্দ করে উঠল। নব তাকালো সেদিকে। একটা স্টিলের শোপিস। আগমনের দিক লক্ষ্য করে তাকাতেই দেখলো মোম বিধ্বস্ত অবস্থায় রুমের এক কোণে দাঁড়িয়ে। হাতে থাকা কাচের ফ্লাওয়ার ভাসটা মাত্রই ছুঁড়ে মারল সামনের দিকে। টুকরো টুকরো হয়ে গেল সেটি। আরেকটি তুলে নিল হাতে। মোমের দৃষ্টি অনুসরণ করে রুমের আরেক দিকে তাকাতেই দেখল তখনকার 6টা ছেলে দাঁড়িয়ে বারবার কৌশলে মোমকে ধরার চেষ্টা করছে। তবে মোম তাদের দিকেই নানা জিনিসপত্র ছুঁড়ে মারছে। ইতিমধ্যে একটা ছেলের নাকও ফেটে গেছে মোমের আক্রমণে। এত কিছুর মাঝেও নভ মনে মনে মোমের বাহবা দিল। বাহ, এতক্ষণ পর্যন্ত নিজেকে সেফ রেখেছে মেয়েটি, সাহস আছে মাইরি। এদিকে মোমের মাথা চক্কর দিচ্ছে, তবুও অপ্রাণ চেষ্টা করছে নিজেকে ঠিক রাখার। এখন জ্ঞান হারালে যে নিজের সর্বস্ব হারিয়ে যাবে। নবের দিকে চোখ যেতেই যেন দেহে প্রাণ ফিরে এলো তার। কে কেন এসেছে এসব ভাবার সময় নেই। দৌড় লাগালো নভের দিকে। কাছাকাছি যেতে পায়ে কিছু একটা ঠেকলো। একটু থামলো, তবে বেশি না। আবার দৌড়ে গিয়ে ছাপটে ধরলো নভের গলা। আমায় বাঁচান প্লিজ, এখানে থাকলে আমি মরে যাব। আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচান, ওরা আমায় মেরে ফেলবে। বলতে বলতে অঝরে কেঁদে উঠল মোম। নভের বুকটা থক করে উঠল। এমন কেন হচ্ছে তার, কিছুই বুঝতে পারছে না। আনমনেই নিজের হাত দিয়ে মোমকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল। তুই এখন এখানে? থেমে গেল নব, মাথা চারা উঠল। নো 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 নভ, তুই এটা কি করছিস? একদম নিজেকে উইক করবি না। নিজেকে সামলে শক্ত হাতে মোমকে ছাড়লো নিজের থেকে, টেনে ছুঁড়ে ফেললো ফ্লোরে। রাগী গলায় বলল, এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমার টাচ করার? ইউ ব্লাডি বাস্টার্ড। নভের কথায় তার দিকে করুণ চোখে তাকালো মোম। ওই ছেলেগুলোর একজন একটু এগোতে এগোতে বলল, এবার বাগে পাইছি শালিরে, যা করতেছিল এতক্ষণ, এখন দেখবি মজা। ছেলেটির কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল মোমের। ওঠার চেষ্টা করলো, তবে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। তখন ফ্লোরে থাকা কাচে লেগে কেটে গিয়েছে। ছেলেটিকে এগোতে দেখে নিজে ফ্লোরে এগিয়ে গিয়ে নভের এক পা জড়িয়ে ধরল। প্লিজ আমায় বাঁচান, এরা একটুও ভালো না, আমার সাথে এমনটা করবেন না দয়া করে। আমাকে বাঁচান প্লিজ, আমি বাঁচতে চাই। মোমের কণ্ঠ খাদে নেমে গেল, বন্ধ হয়ে গেল কথা। হাত দুটো আলগা হয়ে এলো নভের পা থেকে। নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল নভের পায়ে। হেলান দিয়ে পড়ে রইল সেখানটায়। নভ তাকালো মোমের দিকে, সাথে বাকিরাও। অজ্ঞান হয়ে গেছে, এবার আর কিচ্ছু করতে পারবে না, নে চল। বলেই একটি ছেলে এগোতে লাগলে নভ হাত সামনে এনে বাধা দেয়। ওয়েট, থাক এখন, আর ছেড়ে দে একে। একটা ছেলে অবাক হয়ে বলল, নুব, তুই এ কথা বলছিস? হ্যাঁ বলছি, এখন ঘুমিয়ে পড় তোরা, আজ আর কিছুই হবে না। নভ ঝুঁকলো মোমের দিকে। হাত দিয়ে মোমের বাম হাতের কবজি ধরে টানতেই মোমের নিথর শরীর বেসামাল হয়ে ঠুলতে লাগলো। একটা নিঃশ্বাস ফেলে নভ পাজা কোলে তুলে নিল মোমকে। বেরিয়ে এলো রুমটা থেকে। পেছন থেকে ওই ছেলেগুলো অবাক নয়নে দেখতে লাগলো নভের কার্যকলাপ। কেন 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 আমি একে বাঁচালাম? কেন ড্যামিট, কেন আমার সাথে এমনটা হচ্ছে? হোয়াই? উত্তেজিত হয়ে কথাগুলো বলতে বলতে নিজের চুল খামচে ধরল নভ। নিজেকে আজ পাগল পাগল লাগছে তার।
এই মেয়েটাকে নিয়ে এসেছে নিজের আয়েশের জন্য, কিন্তু এখন কিছুই করতে পারছে না। ভেতর থেকে কেউ যেন বারবার বাধা দিচ্ছে। ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলালো নব। নিজেই নিজেকে বলে উঠল, না, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। এ বেঁচে থাকলে আমার এমনটা হবে। এখনই শেষ করব একে। এক্ষুনি। বলে সামনে থাকা টেবিলের উপর থেকে পিস্তলটা হাতে নিল। ট্রিগার অন করে পেছনে ফিরে তাকালো খাটে পড়ে থাকা মোমের দিকে। এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পিস্তল ঠেকল মোমের বুকের বাপাসটায়। ট্রিগারে আঙুল দিয়ে চোখ তুলে তাকালো মোমের মুখের দিকে। মোম একটু নড়ে চড়ে উঠল। ঘুমের মধ্যেই নিচের ঠোঁট দিয়ে উপর ঠোঁট একটু চেটে নিয়ে আবার হালকা নাড়াতে নাড়াতে থেমে গেল, ঠিক যেমন একটি দুধের বাচ্চা করে ঘুমের মাঝে। ব্যাস, হালকা চেপে রাখা আঙুলটা আলগা হয়ে এলো ট্রিগার থেকে। পিস্তলটাও লক্ষ্য ভেদ করলো। নভ ও ভ্রান্তের মতো তাকিয়ে রইল মোমের রক্ত চবার মতো লালচে পাতলা ছোট দুটির দিকে। মুহূর্তেই জমে গেল সে। কি হচ্ছে এসব? কিছুই মাথায় আসছে না। পিস্তলটা সরিয়ে ফেলল মোমের বুক থেকে। ঘুরে বসল নভ। দু হাঁটুতে দু হাত ভর করে নিজের মাথার চুল খামচে ধরল আবার। মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে তার। এই মেয়েটাকে সে কেন মারতে পারছে না? এমনটা তো আগে কখনোই হয়নি। কাউকে মারার আগে দুবার পর্যন্ত ভাবেনি সে। তাহলে আজ এসব কি হচ্ছে? নিস্তব্ধতা জুড়ে হঠাৎ টপ টপ করে শব্দ হয়। মাথা তুলে তাকালো নব। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখল মোমের পা জোড়া খাট থেকে বাইরে, আর সেখানে একটা পা বেয়ে বেয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। পিস্তলটা রাখলো নব, এগিয়ে গেল মোমের পায়ের কাছে। ইস, পা কাটলো কিভাবে এই মেয়ে? হাত লাগাতেই দেখল কাঁচ ফুটে আছে পায়ের তালুতে। ভ্রু কুঁচকে নিল নব। ধীর হাতে কাঁচটা ছাড়ালো মোমের পা থেকে। তার এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছে পাটা তারই কেটেছে। উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে রক্ত পরিষ্কার করতে লাগলো নব। চোখ পড়ল মোমের পায়ের পাতার উপরি ভাগে অঙ্কিত মেহেদির দিকে। শুভ্র পাচূড়ায় কালো খয়েরি মেহেদির রংটা একদম ফুটে উঠেছে। ব্যান্ডেজ করতে করতে নব নিজেকেই প্রশ্ন করল, এই মেয়ের বিয়েটা ভাঙলো কেন? দেখতে তো ভালো। কোন ছেলে একে বিয়ের দিনই রিজেক্ট করে, তাও হুট করেই? উত্তর মিলল না নভের। নিজেকে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? ব্যান্ডেজ শেষে নব গিয়ে বসলো মোমের পাশে। কি করবে ভাবছে, তবে কিছুই মাথায় আসছে না। এর সাথে কিছু করতেও পারছে না। এখন কি করবে? হঠাৎ নভের চোখ পড়ে মোমের কাঁধের দিকটায়। ঢিলা ব্লাউজটা একটু সরে গেছে ঘাড় থেকে। নভের মাথায় এক নতুন পরিকল্পনা হানা দিতেই বাঁকা হাসল সে। দ্রুত পায়ের কাছ থেকে সাদা রঙের পাতলা কম্বলটা টেনে দিল মোমের বুক পর্যন্ত। দ্রুত পায়ের কাছে থাকা সাদা রঙের পাতলা কম্বলটা টেনে দিল মোমের বুক পর্যন্ত। এরপর হাত বাড়িয়ে মোমের শাড়ির আঁচলটা একটু সরালো। এরপর ব্লাউজটা হাতের কাছ থেকে টেনে একটু করে দুপাশ নিয়ে নিচে নামিয়ে দিল। ঢিলা থাকায় তা সহজেই হয়ে গেল। এখন হঠাৎ মোমকে দেখে মনে হবে যেন কম্বলটা ছাড়া আর একটা সুতোও নেই ওর শরীরে। হাত দিয়ে মোমের চুল আর ছোটের লিপস্টিকটা একটু এলোমেলো করে দিল নব। ব্যাস, কাজ প্রায় শেষ। ফোন হাতে নিয়ে মোমের এই অবস্থায় কয়েকটা ছবি তুলে নিল। ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্য নিজের বাম হাতটা নিয়ে মোমের গলায় রেখেও কয়েকটা ছবি তুলল। এরপর উঠে দাঁড়িয়ে ছবিগুলো পাঠিয়ে দিল কেউ একজনকে। আর মুখে ফুটে উঠল শয়তানি হাসি। এদিকে নিজের রুমে স্তব্ধ হয়ে বসে আছে জয়নাল আহসান। সামনে আতিয়া বসে বসে কাঁদছে, আর পাশে দাঁড়িয়ে মোয়ান স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। চোখের সামনে নিজের ছোট বোনের এমন একটা চিত্র দেখবে তা সে কল্পনাতেও ভাবেনি। আর সাথে লেখা একটা SMS, দ্রুত টাকা ফেরত না দিলে মেয়ের প্রাণটাও যাবে,
সবে তো সম্মান গেল। মুয়ান মাথা তুলে তাকালো বাবার দিকে। লোকটা পাথর হয়ে গেছে। এদিকে তার মা আহাজরি করে কাঁদছে। আমার আম্মি জানটারে মায়েরা ফেললো রে, ওই শয়তান পোলায় বাঁচতে দিল না আমার মাইয়াডারে। সে কি কান্না! মাঝে মাই হয়, তবে তাদের এই পরিস্থিতিতে সাথে নেই বাড়ির অন্যরা। সবাই যার যার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মুয়ানের গলা ধরে এলো, ধীর পায়ে এগিয়ে বাবার কাছে দাঁড়ালো। জয়নাল তা অনুভব করে বলল,